Welcome to today's Just Now. হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ক্লাসে চলে আসছেন এবং ভালো আছেন, সুস্থ আছেন। অনেকেই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা সেকেন্ড ফেজের ক্লাস করতে যাচ্ছি। 2-এর আই ক্লাসটি আমরা করতে যাচ্ছি। সো খেয়াল করুন, আমরা আজকের ক্লাস হচ্ছে 2-এর আই। সো আমরা একটু আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে আমরা ক্লাস করছিলাম কোথায়। ক্লাস করছিলাম ইংলিশ 3-in-1 কোর্সের সেকেন্ড ফেজ। কি বিষয়ের উপর আলোচনা করছি আমরা শুধু ভার্ব নিয়ে। ভার্ব নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমরা দুটি ক্যাটাগরিতে ভাগ করে আলোচনাটা শুরু করেছিলাম, ফাইনাইট এবং আরেকটা হচ্ছে কি নন ফাইনাইট। ফাইনাইট এবং নন ফাইনাইট সেন্স থেকে আমরা আলোচনা করছিলাম এবং বর্তমানের ক্লাসগুলো হচ্ছে ফাইনাইট সেন্স, অর্থাৎ ফাইনাইট কম্বিনেশন যেসব ভার্ব তৈরি করে, ফাইনাইট সেন্স যেসব ভার্ব অথবা ভার্বের কম্বিনেশন ফাইনাইট সেন্স দেয়। আশা করি ফাইনাইট সেন্স ব্যাপারটা বুঝতে পেরেছেন। ফাইনাইট সেন্স এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। একটা হচ্ছে ফাইনাইট সেন্স আর একটা হচ্ছে নন ফাইনাইট সেন্স। এই দুইটা সেন্স, ভার্বের এই দুইটা সেন্স আপনাকে ভালো করে বুঝতে হবে যদি আপনি ইংলিশ ভালো করে বুঝতে চান। সো আমরা এখন আলোচনা করছি ফাইনাইট সেন্স দেয় এইরকম ভার্ব অর ভার্বের কম্বিনেশন। ফাইনাইট সেন্স দেয় এইরকম ভার্ব অথবা ভার্বের কম্বিনেশনগুলো নিয়ে এখন আলোচনা করছিলাম। এবং প্রথম আমরা বলছিলাম যে ফাইনাইট সেন্স দেয় যারা টেন্সে পড়ে এবং যারা পেসিভ, এই টেন্সের যাদের পেসিভ আমরা করি তারা। এবং আলোচনা করছিলাম যে মডেল ভার্বের পর প্লাস ভার্ব 1 যে স্ট্রাকচারটা হয় এরাও ফাইনাইট সেন্স দিয়ে থাকে, অর্থাৎ ফাইনাইট সেন্সে পড়ে। এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো তারই ধারাবাহিকতায় আমরা শিখছিলাম মডেলস, সেন্স অফ মডেলস, অর্থাৎ সকল মডেল ভার্বের ইনস অ্যান্ড আউটস আমরা আলোচনা করছিলাম। তো 2-এর জি ক্লাস এবং 2-এর এইচ ক্লাসে আমরা অলরেডি অনেকগুলো মডেল ভার্বের ব্যবহার দেখেছি। আমরা কি বিষয়ের উপর মডেল ভার্বগুলো আলোচনা করেছি, যে মডেল ভার্বগুলোকে আমরা শ্রেণীবিন্যস্ত করেছি তাদের ইউজেসের উপর। যেমন আমরা প্রবাবিলিটি বা সম্ভাবনা প্রকাশ করার জন্য কোন কোন মডেল ভার্ব ব্যবহার করি, যেমন আমরা সিউরিটি নিশ্চিত হওয়ার জন্য কোন কোন মডেল ভার্ব ব্যবহার করি, যেমন আমরা সিউরিটি গেল, প্রবাবিলিটি গেল। আমরা আলোচনা করেছি আপনাদের সাথে এইবিলিটি সম্পর্কে, অর্থাৎ সক্ষমতা প্রকাশ করার জন্য, তারপর হচ্ছে পারমিশন প্রকাশ করার জন্য, তারপর হচ্ছে অবলাইগেশন অর্থাৎ বাধ্যবাধকতা প্রকাশ করার জন্য কোন কোন মডেল ভার্ব ব্যবহার করতে পারি, এবং মডেল ভার্বগুলোর মধ্যে তাদের আভ্যন্তরীণ যে পার্থক্য আছে সেই ব্যাপারগুলো আলোচনা করেছি। সো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেমি মডেল, অর্থাৎ যেসব মডেল ভার্ব, দেখুন আমরা আগেই বলে দিই আপনাকে সেমি মডেল টপিক্সটা হচ্ছে কি সেমি মডেল। সেমি মডেল আসলে কি? সেমি মডেল হচ্ছে যে যেই মডেল ভার্বগুলো নিজে কখনো কখনো অক্সিলারির ভূমিকা পালন করে, আবার কখনো কখনো মেইন ভার্বের পালন, মানে তাদের ইচ্ছা, তারা চাইলে আপনার ইচ্ছা, আপনি চাইলে তাদেরকে কি কখনো কখনো মডেল বা অক্সিলারি ভার্ব হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। আবার চাইলে আপনি কখনো কখনো তাদেরকে মেইন ভার্ব যেটাকে আমরা বলি বা প্রিন্সিপাল ভার্ব বলি, সেই প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ব্যবহার করতে পারবেন। এই ক্যাটাগরির ভার্বগুলোকে বলা হয় আপনার সেমি মডেল। ঠিক আছে? আমরা আমাদের ভাষায় বা আমাদের এলাকায় একটা কথা বলি, সেটা হচ্ছে কি হলুদ পার্সোনালিটি মানে কি? হলুদ পার্সোনালিটি মানে হচ্ছে যে হলুদ কি হয়, হলুদ যে কোনো তরকারিতে ব্যবহৃত হয় না, ঠিক সেমভাবে যার রং চেঞ্জ হয়, মানে যে মডেলও হতে পারে আবার মেইনও হতে পারে, প্রিন্সিপাল ভার্ব হতে পারে, তারা কি হলুদের মতো, অর্থাৎ তাদেরকে আমরা সেমি মডেল বলি, মানে অর্ধেক মডেল। ঠিক আছে? আর যারা আপনার সবসময় মডেল ভার্ব, কখনই মেইন ভার্ব হয় না, তাদেরকে বলা হয় ডিফেক্টিভ, মানে এরা ডিফেক্ট,
এরা আর কখনোই কোনো ভার্বের কাজ করতে পারে না, এরা সবসময় মডেল এবং সবসময় সাহায্য করে। যেমন আমরা ক্যান, এই ক্যান ভার্বটাকে আপনি সবসময় মডেল ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে এবং ক্যানের পর আপনাকে ভার্বের ওয়ান আর ভার্বের বেস যে ফর্মটা আছে সেটাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? নতুবা আপনি ক্যানকে কখনোই ব্যবহার করতে পারবেন না, ক্যানকে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করতে হয়। কিন্তু কিছু ভার্ব আছে যারা আপনার কি না, শুধু মডেল না, মডেলের উপর নির্ভর করে না। যেমন ডেয়ার, এই ভার্বটা কখনো কখনো মডেল হয়, কখনো কখনো ভার্ব হয়। যেমন নিড, এই ভার্বটা কখনো কখনো মডেল হয়, কখনো কখনো মেইন ভার্ব হয়। এই রকম কিছু ভার্ব নিয়ে এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। সো শুরুতেই আমরা আলোচনার যে টপিক্সটা নিয়ে আমরা আলোচনা করব সেটাকে হচ্ছে কি 2-এর আই। টপিক্সটা হচ্ছে কি 2-এর আই, ক্লাসের নাম্বারটা হচ্ছে 2-এর আই এবং প্রথমে যে ব্যবহারটা আছে সেটা হচ্ছে ইউজ অফ ডেয়ার। ইউজ অফ ডেয়ার, ডেয়ার নিয়ে আমরা বলতে চাই যে ডেয়ারকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি। আপনারা ডেয়ারকে চাইলে সেমি মডেল, মানে ডেয়ারকে চাইলে মডেল এবং কি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। তো প্রথমে আমরা ডেয়ারকে আমরা মডেল ভার্ব হিসেবে দেখি। তাহলে অন্যান্য মডেল ভার্বের মতোই ডেয়ার শব্দটা ব্যবহৃত হয়, অর্থাৎ অন্যান্য মডেল ভার্ব যেমন মডেল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে, ঠিক সেইমভাবে ডেয়ারের ক্ষেত্রেও কি আপনার ভার্বের বেস ফর্মটা বসবে। এটা হচ্ছে ডেয়ারের ক্ষেত্রে। ডেয়ারের অনুবাদটা কীরকম হবে? অনুবাদটা হবে হ্যাভ দ্য কারেজ টু ডু সামথিং অথবা বি ব্রেভ এনাফ। হ্যাভ দ্য কারেজ মানে কোনো কিছু করার সাহস রাখা। আমরা বলি না আমার এটা করার সাহস আছে, আমার এটা করার সাহস দেখাই, আমার এটা করার হিম্মত আছে, এই ব্যাপারগুলো বলার জন্য আমরা ডেয়ার দিয়ে সেন্টেন্স লিখে থাকি। সাহস সঞ্চয় করা বা ভয়কে জয় করার মতো যে সাহসটা আছে সেটা। ডেয়ার হি ডু ইট, হি ডেয়ার নট ডু ইট। তাহলে দেখুন এই যে ডেয়ার শব্দটা আমরা ব্যবহার করেছি অক্সিলারি ভার্ব হিসেবে, ডেয়ারের পর নট বসিয়েছি। হি ডেয়ার নট ডু ইট, সে এটা করার সাহস করে না। ডেয়ার হি ডু ইট, সে কি এটা করার সাহস করে বা রাখে? তার মানে ডেয়ারের যে ব্যাপারটা এটা আশা করি বুঝতে পেরেছেন। নর্মাল যে মডেল ভার্বগুলো আপনারা শিখেছেন সেটার আদতেই আপনি এগুলো শিখবেন। সো আপনার এখানে দেওয়া হয়েছে যে ডেয়ারকে আপনি এই পার্সনের সাথে এই পার্সনের সাথে যোগ করলে কী হবে, নেগেটিভ সেন্টেন্স করতে গেলে কী করবেন, ডেয়ারের পর সরাসরি নট করে দিবেন। যেহেতু ডেয়ারকে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে তার মানে তারপর আপনি নট বসিয়ে নেগেটিভ করে দিবেন, ব্যাস। এখন ইন্টারোগেটিভ করতে গেলে কী হবে? ইন্টারোগেটিভ সেম যেভাবে আমরা অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করি সেইভাবে আমরা ডেয়ার থাকলেও করব, ব্যাস, ঠিক আছে? এই ব্যাপারটা। এবং একটা টপিক্স একটু ভালো করে খেয়াল করেন, ডেয়ার উইথ টু ইনফিনিটিভ। মাঝে মাঝে দেখা যায় ডেয়ারের সাথে টু ব্যবহৃত হয়। দি ইনফিনিটিভ উইথ টু ডাজেন্ট ফলো দ্য সেমি মডেল ডেয়ার। এই টুটা সেমি মডেল কী করে না, ফলো করে না। বাট ওয়েন দ্য নেগেটিভ ফর্ম অফ ডেয়ার ইজ ইউজড, যখন নেগেটিভ ফর্ম হয় ডেয়ারের, টু মে অর মে নট বি ইউজড, মানে ডেয়ারের সাথে টু ব্যবহার করা যাবে কি না। তো ডেয়ারের সাথে টু ব্যবহার করার কোনো রুলস নেই। বলছি কি, দেখুন অনেক সময় ডেয়ার টু ডু সামথিং এরকম একটা স্ট্রাকচার আমাদের চোখে পড়ে। এখন এই ডেয়ারের সাথে কি টু বসে কিনা এটা একটা কোশ্চেন হয়। আপনাদের মনে যদি এরকম কোশ্চেন না থাকে তাহলে আমি কোশ্চেন তৈরি করে দিতে পারি না। আপনাদের যদি এরকম প্রবলেমে ফেস করতেন তাহলে ব্যাপারটা মানে বুঝতেন। এখন দেখুন ডেয়ারকে আপনি সরাসরি ব্যবহার করতে পারেন, আবার ডেয়ারের সাথে টু ইউজ করা হয়। এখন বলছে কি যে অক্সিলারি ভার্ব হিসেবে যদি ডেয়ারকে ব্যবহার করেন, মডেল ভার্ব হিসেবে যদি ডেয়ারকে ব্যবহার করেন তাহলে এটার সাথে টু যায় না। মডেল ভার্ব হিসেবে ব্যবহার করলে ডেয়ারের সাথে টু ব্যবহার করা হয় না। কিন্তু যদি নেগেটিভ করেন, যদি নেগেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আপনার ইচ্ছা, আপনি চাইলে নেগেটিভ সেন্টেন্সে ডেয়ারকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করে টু ইউজ করতে পারেন, ডেয়ার টু সামথিং, এই কথাটা এখানে বলা হচ্ছে। তার মানে আমরা এভাবে বলতে পারি উই ডোন্ট। ধরেন বললাম যে একটা সেন্টেন্স লিখলাম যে উই ডোন্ট, তার মানে এটা নেগেটিভ না? ডেয়ার টু টেল, উই ডোন্ট ডেয়ার টু টেল, আমরা বলতে সাহস করি না বা বলার সাহস নেই আমার। উই ডোন্ট ডেয়ার টু টেল, উই ডোন্ট ডেয়ার টু টেল। এই ব্যাপারটা হচ্ছে সূক্ষ্ম কিছু বিষয় মানে ডেয়ারের ব্যবহারের ক্ষেত্রে। এরপর দেখুন ডেয়ারের পাস্ট ফর্ম। ডেয়ারের পাস্ট ফর্ম নিয়ে অনেকের মধ্যে আবার ঝামেলা আছে। ডেয়ারের পাস্ট ফর্ম কি ডাস্ট হবে নাকি ডেয়ার্ড হবে? ঠিক আছে, এটা নিয়ে একটা সমস্যা আছে। দেখুন ডেয়ারের পাস্ট ফর্ম ডাস্টও হয় ডেয়ার্ডও হয়, দুটাই হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, দুটাই হতে পারে, আপনি যে কোনো একটা ব্যবহার করবেন।
ওকে, যেমন শি ডেয়ার্ড নট গো দেয়ার, সে সেখানে যাওয়ার সাহস পেল না। হি ডেয়ার্ড টু গো দেয়ার, সে সেখানে যাওয়ার সাহস করেছিল। এখন দেখুন ডেয়ার অ্যাজ এ মেইন ভার্ব, প্রধান ভার্ব হিসেবে যদি আমরা ডেয়ারকে ব্যবহার করি সেক্ষেত্রে কি ডেয়ার হচ্ছে মেইন ভার্ব, মানে ডিফাই ইউর চ্যালেঞ্জ টু ডু সামথিং, কোনো কিছু করার চ্যালেঞ্জ করা অর্থে আমরা ডেয়ারকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি। যেমন শি ওয়াজ ডেয়ারিং হিম টু ডিসঅ্যাগ্রি, শি ওয়াজ ডেয়ারিং হিম, তাহলে দেখুন এখানে ডেয়ার ভার্বটা কি হয়েছে, আইনজি যুক্ত হয়েছে, তার মানে এটা ডেয়ার হচ্ছে এখানে মেইন ভার্ব। শি ওয়াজ ডেয়ারিং হিম টু ডিসঅ্যাগ্রি, তাকে তার মতের সাথে ভিন্ন মত প্রকাশ করার চ্যালেঞ্জ করেছিল বা সাহস করেছিল। হি ডেয়ার্ড মি টু ডু দ্য ওয়ার্ক, সে আমাকে কাজটি করার জন্য চ্যালেঞ্জ দিয়েছিল। তার মানে ডেয়ারের ব্যবহারটা আপনি করবেন মেইন ভার্ব হিসেবে চ্যালেঞ্জ দেওয়ার ক্ষেত্রে। আমরা অনেক সময় এটা করি, চ্যালেঞ্জ দিই, কাউকে খেলায় আহ্বান করি, মানে খেলতে আসো, আমার সাথে খেলবে আসো, ঠিক আছে। এই যে আপনি চ্যালেঞ্জটা দেন সেক্ষেত্রে আপনি ডেয়ার ব্যবহার করবেন, যে আই ডেয়ার ইউ টু প্লে উইথ মি, আই ডেয়ার ইউ। তার মানে আপনি যদি কাউকে আহ্বান করেন, চ্যালেঞ্জ করেন, সেক্ষেত্রে ডেয়ারকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবেন। সো একটা মেইন ভার্বকে আপনি যেভাবে ব্যবহার করেন ডেয়ারকেও ঠিক সেইমভাবে ব্যবহার করবেন। ওকে, বিমল পলভাই বলেছেন দে ডেয়ার টু অবস্ট্রাক্ট দ্য হাইওয়ে, প্রিন্সিপাল দে ডোন্ট ডেয়ার টু অবস্ট্রাক্ট দ্য হাইওয়ে, মডেল ভার্ব দে ডোন্ট ডেয়ার টু অবস্ট্রাক্ট। ওকে, সো আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কিছু উদাহরণ দেখি আমরা। দেখুন আমরা যদি ডেয়ারকে এখন নেগেটিভ করি তার মানে কি, যেহেতু ডেয়ার এখানে প্রিন্সিপাল ভার্ব না, সেহেতু আপনাকে কি করতে হবে, নট ইউজ করতে হবে, নট মানে ডু ইউজ করতে হবে, ডু ডিড ডাজ এনে আপনাকে নেগেটিভ করতে হবে। নর্মাল যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা আপনাকে ইউজ করতে হবে। ওকে, ডেয়ার নিয়ে আরও কিছু এক্সপ্রেশন আছে, এগুলো একটু ভালো করে দেখবেন। ডেয়ার নিয়ে অনেকগুলো এক্সপ্রেশন, যেমন হাউ ডেয়ার হি সেই সো, হাউ ডেয়ার হি সেই সো, তার এত বড় কথা বলার সাহস কিভাবে হয়। হাউ ডেয়ার ইউ সে সো, তুমি সাহস পাও কিভাবে এটা বলার, আমরা এরকম বলি না, হাউ ডেয়ার ইউ সে সো, তুমি কোন সাহসে বলো। হাউ ডেয়ার ইউ ডু দিস, তুমি কোন সাহসে এটা করলে। হাউ ডেয়ার ইউ গো আউটসাইড, তুমি কোন সাহসে বাইরে গেলা। তার মানে এই ডেয়ারের যে এক্সপ্রেশনগুলো আমরা দৈনন্দিন জীবনে বলে থাকি সেগুলো একটু ভালো করে খেয়াল করবেন, মুখস্থ করে ফেলবেন, তাহলে আপনি নিজেও বলতে পারবেন। ইউজ অফ নিড, ঠিক সেম ওয়েতে নিড শব্দটা মডেল সেমি মডেল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যদি এটা মডেল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তার মানে একটা নর্মাল মডেল ভার্বের মতো এটা বিহেভ করবে। যেমন নেগেটিভ করার ক্ষেত্রে নিডের পর আপনি নট বসিয়ে দিবেন, আই নিড গো, আই নিড নট গো, নিড আই গো, এভাবে আপনি কোশ্চেন করবেন, কোশ্চেনের ফরম্যাটটা আপনি তৈরি করবেন। তো এরপর আমরা চলে আসছি খুবই সুন্দর একটা বিষয়, সেটা হচ্ছে কি ইউজড টু, ইউজ অফ ইউজ টু। মডেল ভার্ব এবং সেমি মডেল ভার্ব আমাদের শেষ, আমরা চলে আসছি ইউজ টু। এই ইউজ টু এর তিনটা ব্যবহার হয়, ভালো করে খেয়াল করুন। প্রথমে ব্যবহারটা হচ্ছে ইউজ টু প্লাস ভার্ব ওয়ান, সেকেন্ড ব্যবহার হচ্ছে বি ইউজ টু প্লাস ভার্বের আইএনজি, থার্ড ইউজ হচ্ছে গ্যাট ইউজ টু প্লাস ভার্বের আইএনজি। এই ইউজ টুকে আমরা তিনটা ওয়েতে ব্যবহার করতে পারি, ইউজ টু ভার্ব ওয়ান, বি ইউজ টু ভার্ব ওয়ান, গ্যাট ইউজ টু ভার্ব ওয়ান, এই তিনটা ওয়েতে আমরা সচরাচর ব্যবহার করি। এখন প্রশ্ন হচ্ছে এই তিনটার মধ্যে পার্থক্য কি। এই তিনটার মধ্যে পার্থক্য তেমন নেই, বাট লেখা দেখুন। প্রথমটা হচ্ছে কি সাবজেক্ট ইউজ টু প্লাস ভার্ব ওয়ান, এই ইউজ টু একসাথে টু সহ যেটা আছে না, এটা হচ্ছে মডেল ভার্ব। এইভাবে বসতে পারে, সাবজেক্টের পর সরাসরি মডেল ভার্ব, তারপর হচ্ছে কি ভার্বের ওয়ান। এরপর দেখুন সাবজেক্টের সাথে এখানে একটা বি ভার্ব বসতে পারে, তারপর ইউজড টু প্লাস ভার্ব ওয়ান। নিচের স্ট্রাকচারটার উপরের স্ট্রাকচারটা খেয়াল করুন। উপরের স্ট্রাকচারটা হচ্ছে সরাসরি ইউজ টু ব্যবহার করা হয়েছে, আর নিচের স্ট্রাকচার হচ্ছে কি
বি ভার্ব ব্যবহার করা হয়েছে। প্রথমে বি ভার্ব। বি ভার্ব কারা? বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার টাইপের যে বি ভার্বগুলো আছে তারা এখানে বসবে। সাবজেক্ট, বি ভার্ব, তারপর হচ্ছে ইউজ টু। এখানে যে ইউজ টুটা আছে এটাকে বলা হয় অ্যাজেক্টিভ। এটা কিন্তু মডেল ভার্ব না, বাট এইখানে যে ইউজ টুটা আছে এটা কিন্তু মডেল ভার্ব। এই পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। মডেল ভার্ব, এই ইউজটা হচ্ছে মডেল ভার্ব, কিন্তু এইভাবে যদি আপনি ব্যবহার করেন তাহলে এটা হবে অ্যাজেক্টিভ। এটা হবে কি? অ্যাজেক্টিভ। ভালো করে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, কারণ ইউজ টু নিয়ে আপনাদের মধ্যে অনেক প্রবলেম দেখা যায়। এরপর দেখুন আরেকটা ফরম্যাট দেখাচ্ছি, যেটাও সচরাচর আপনাদের দেখতে পান। আরেকটা ফরম্যাট হচ্ছে কি, যে সাবজেক্ট প্লাস এখানে হচ্ছে গেট, তারপর হচ্ছে ইউজড টু প্লাস ভার্বের আইএনজি। দেখুন এখানে ভার্বের আইএনজি, এখানে কি ভার্বের আইএনজি। এখানে একটা প্রবলেম হয়েছে, এই জায়গায় ভার্বের আইএনজি হবে কিন্তু, ঠিক আছে? বি ইউজ টু ভার্বের আইএনজি, এই দুইটা জায়গায় ভার্বের আইএনজি, এইখানেও ভার্বের আইএনজি বা নাউন, ভার্বের আইএনজি বা কোনো নাউন, ভার্বের আইএনজি বা কোনো নাউন, বাট এইখানে কিন্তু সবসময় V1। এই তিনটা স্ট্রাকচারের মধ্যে পার্থক্য খুব সুন্দর করে পার্থক্য আছে, আকাশ পাতাল পার্থক্য আছে। এই পার্থক্যটা আপনাকে ফিল করতে হবে। দেখুন ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা। ওকে, এখানে বিমল পল ভাই প্রশ্ন করেছেন, হাউ ডেয়ার ইউ সে সো। এখানে ডেয়ার কি স্যার? এখানে ডেয়ার অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব বা অক্সিলারি ভার্ব, ঠিক আছে? ডেয়ার এখানে মডেল ভার্ব। কেন মডেল ভার্ব? কারণ এখানে মডেল ভার্ব হওয়ার কারণে এখানে সেই শব্দটা ব্যবহৃত হয়েছে। বুঝতে পেরেছেন? ডেয়ার মডেল ভার্ব, তারপর হচ্ছে ভার্ব বেস ফর্ম। গ্যাড ইউজ টু ভার্বের আইএনজি, এখানে ইউজ টু কি অ্যাডজেক্টিভ? হ্যাঁ, এখানেও অ্যাডজেক্টিভ। ওকে, খেয়াল করুন এই জিনিসগুলো কিন্তু অনেকে বুঝেন না। মডেল ভার্ব আমরা এখানে পড়তেছি, ইউজ টু হচ্ছে মডেল ভার্ব। কখন? যখন এইভাবে বসবে, সাবজেক্টের পরপর যখন বসবে তখন ইউজ টু হচ্ছে মডেল ভার্ব। বাট আপনি যদি এইভাবে না বসান তাহলে সেখানে কিন্তু মডেল ভার্ব না। সাবজেক্ট বি ইউজ টু এটা অ্যাডজেক্টিভ, সাবজেক্ট গ্যাড ইউজ টু, এখানে যে গ্যাড ইউজ টু দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, এটাও কি অ্যাডজেক্টিভ। তো মডেল ভার্ব কিন্তু জাস্ট এটা, বুঝতে পেরেছেন? এটা রিলেটেড বিষয়গুলো এগুলা, ঠিক আছে? এগুলো সবগুলোর মানেই এক, ঠিক আছে? তারপরও একটু পার্থক্য আমি বলি, সেটা হচ্ছে কি, যে আপনি সাবজেক্ট মডেল ভার্ব ইউজ টু দিয়ে যে কথাটা বলবেন সেটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার অভ্যাসগত একটা কাজ। আপনি সবসময় যে কাজগুলো করতে করতে অভ্যাস বানিয়ে ফেলেছেন, সেই কাজটা নিয়ম করে ভাবতেন, নিয়ম করে করতেন, হ্যাঁ, এখন আর ভাবেন না, করেন না, ঠিক আছে? এই ধরনের ক্ষেত্রে আপনি কি করবেন? ইউজ টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করবেন। নিয়ম করে আগে করতেন, অতীতে কোনো কিছু করে অভ্যস্ত, এরকম ক্ষেত্রে আপনার সাবজেক্ট ইউজ টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করবেন। এবং মনে রাখবেন এই ইউজ টু যখন ব্যবহার করেন বুঝতে হবে যে আগে আপনি একটা কাজে খুবই অভ্যস্ত ছিলেন কিন্তু বর্তমানে আর নেই। সাবজেক্ট ইউজ টু প্লাস ভার্ব ওয়ান এই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন। যেমন আমি পড়তাম, আমি লিখতাম, আমি ঘুমাতাম, ছোটোকালে, ছোটো সময়, এরকম ক্ষেত্রে যে সেন্টেন্সগুলো বলি সেই সেন্টেন্সগুলো আপনি ইউজ টু দিয়ে করবেন। পিডিএফে প্রচুর উদাহরণ দেওয়া আছে। তারপরে দেখুন আমরা তাহলে বি ইউজ টু প্লাস ভার্বের আইনজি, এটাও অভ্যস্ততা বোঝায়, কিন্তু এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, যেহেতু বি এখানে অ্যামিজার দিতে পারেন, ওয়াজওয়ার দিতে পারেন, ঠিক না? এই ক্ষেত্রে কি
সচরাচর অভ্যস্ত, এরকম কোনো অবস্থা, সচরাচর অভ্যস্ত আপনি মনে করেন যে নতুন করে কোনো কিছুতে যদি অভ্যস্ত হন তাহলে ব্যবহার করবেন অ্যামিজার, আর যদি আগে অভ্যস্ত ছিলেন সেক্ষেত্রে ব্যবহার করবেন ওয়াজ, ওয়ার। ঠিক আছে, অতীতের করলে অতীতে, বর্তমানে করলে বর্তমানে। বর্তমানে আমরা অভ্যস্ত এরকম কিছু জিনিস আছে না, ঠিক আছে, সেই সব জিনিসের ক্ষেত্রে আপনি অ্যামিজার ব্যবহার করবেন। যেমন আই এম ইউজ টু স্মোকিং, আই এম ইউজ টু স্মোকিং, তার মানে কি আমি রিসেন্ট, এখনও কি অভ্যস্ত, এখনও আমি অভ্যস্ত। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে গ্যাট ইউজ টু প্লাস ভার্ব ওয়ান, গ্যাট ইউজ টু প্লাস ভার্বের আইএনজি, সরি ভার্বের আইএনজি। এই এক্সপ্রেশনটা কখন ব্যবহার করি? এই এক্সপ্রেশনটা ব্যবহার করি আমরা যখন নাকি, দেখুন এটা আর এটার মধ্যে তেমন পার্থক্য নাই, কিন্তু একটু পার্থক্য তো আছে। সেটা হচ্ছে কি, গ্যাট ইউজ টু হচ্ছে রিসেন্টলি, মনে করেন নতুন নতুন আপনি কোনো একটা জিনিসে অভ্যস্ত হচ্ছেন, নতুন নতুন হচ্ছেন, হওয়ার প্রসেসে আছেন, প্রসেস, চলমান প্রসেসে আছেন, অভ্যস্ত হওয়ার প্রসেসে আছেন, সেক্ষেত্রে আপনি গ্যাট ইউজ টু প্লাস ভার্বের আইএনজি ব্যবহার করবেন। আর অভ্যস্ত হয়ে গেছেন, বর্তমানে অভ্যস্ত আপনি, সেক্ষেত্রে ব্যবহার করবেন বি ইউজ টু ভার্বের আইএনজি। ওকে, মনে করেন কেউ এখন অভ্যস্ত হয়ে গেছেন, সিগারেট খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছেন, তাহলে বলবেন কি আই এম ইউজ টু স্মোকিং। ঠিক আছে, আরেকজন মনে করেন যে আপনি রিসেন্টলি স্মোক করা শুরু করেছেন, দু এক দিনের মধ্যে আপনি কি অভ্যস্ত হয়ে উঠবেন, চলমান প্রসেসটা, সেক্ষেত্রে বলবেন আই অ্যাম গেটিং ইউজ টু স্মোকিং। ঠিক আছে, সো এই ব্যাপারটাও আশা করি বুঝাতে পেরেছি। তারপরে দেখুন এখানে ইউজডের অনেকগুলো ব্যবহার দেখিয়েছি, তারপরও ইউজড বলতে কিন্তু একটা ভার্ব আছে, সেটা হচ্ছে কি মেইন ভার্ব, ব্যবহার করা, ঠিক না? দি প্যান ইজ ইউজড টু রাইট উইথ। এখন দেখুন এই যে সেন্টেন্সটা আমরা লিখেছি, দি প্যান ইজ ইউজড, এখানে কিন্তু ইউজ টু কিন্তু মডেল ভার্বও না, অ্যাডজেক্টিভও না, এখানে কিন্তু আবার ভাবতে হবে, দেখুন গুলিয়ে ফেলবেন না। এখানে দি প্যান ইজ ইউজ টু রাইট উইথ, এখানে কিন্তু ইউজ ব্যবহার হয়েছে, এটা হচ্ছে ভার্ব থ্রি। ভার্ব থ্রি ইউজ মানে হচ্ছে কি ব্যবহার করা, ওই অর্থে এটা ব্যবহার করা হয়েছে। ইউজ একটা শব্দ, ভার্ব, এই ভার্বের ভার্ব পাস্ট ফর্ম হচ্ছে ইউজড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি ইউজড। সো সেই ইউজ, আর এখানে যে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছি এবং এখানে যে আমরা মডেল ভার্ব হিসেবে ইউজ টুকে ব্যবহার করেছি, এটার মধ্যে কিন্তু তালগোল পাকিয়ে দিলে হবে না। ওকে, এখন খেয়াল করুন, আমি আপনাদের একটা কথা বলেছি, সেটা হচ্ছে কি যে এখানে আমরা একটা কথা বলেছি যে ইউজ টু, এই ইউজ টু যখন থাকবে তখন এটা বোঝায় কি অভ্যস্ত। অতীতে আপনি অভ্যস্ত ছিলেন কিন্তু বর্তমানে নেই, অতীতে অভ্যস্ত কোনো একটা কাজে কিন্তু বর্তমানে আপনি ধরেন অভ্যস্ত না, ইউজড টু। এই ক্ষেত্রে আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কি উড, এটা দিয়েও আমরা কি করতে পারি, অভ্যস্ততা প্রকাশ করতে পারি। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কি?
দেখুন একজন বিমল পল ভাই বলেছেন শি ইউজড নট স্মোক, এভাবে হবে? শি ইউজ নট টু স্মোক এভাবে হবে? নেগেটিভ করলে কোনটা হবে স্যার? নেগেটিভ করার ক্ষেত্রে ইউজড, দেখুন নেগেটিভ করার ক্ষেত্রে যদি আপনি এভাবে লিখেন, সেন্টেন্সটা যদি এরকম হয় শি ইউজ টু স্মোক, শি ইউজ টু স্মোক, এই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করতে হয় তাহলে আপনাকে যেভাবে নেগেটিভ করতে হবে সেটা হচ্ছে এই ইউজড, নেগেটিভ যেহেতু এটা মডেল ভার্ব, শি ইউজড এটা মডেল ভার্ব, কিন্তু এই মডেল ভার্বের ক্ষেত্রে আমরা কি করি, শি এটা যেহেতু ইউজড পাস্ট ফর্মের, এই কারণে এটাকে আমরা এভাবে করি শি ডিডন্ট ইউজ টু স্মোক, শি ডিডন্ট ইউজ টু স্মোক। বুঝতে পেরেছেন? এই মডেল ভার্বগুলো আপনার ব্যতিক্রম মডেল ভার্ব, ইউজডের সাথে টু মিলে একসাথে এটাকে মডেল ভার্ব হিসেবে ট্রিট করে, আচরণ করে মডেল ভার্বের, কাজ করে কিসের? মডেল ভার্বের। বুঝতে পেরেছেন? আচরণগতভাবে এটা মডেল ভার্ব। শি ডিডন্ট ইউজ টু স্মোক, এভাবে আপনি নেগেটিভ করতে হবে এটাকে। ওকে, সো আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। বিমল পল ভাই আর কোনো প্রশ্ন আছে? বিমল পল ভাই আরেকটা সেন্টেন্স লিখেছেন, সেটা হচ্ছে কি নিচে লিখেছেন যে শি ইউজ নট টু স্মোক, ঠিক আছে? এখন এটা একটা ওয়ে, আপনি এটা একটা ওয়ে, এটা একটা স্ট্রাকচার আপনি নেগেটিভ করতে পারবেন, এবং আরেকটা স্ট্রাকচার হচ্ছে হ্যাঁ এটাকেও আপনি এভাবেও করতে পারবেন, দুটা স্ট্রাকচারে করতে পারবেন। অর্থাৎ বিমল পল ভাই আপনি যেভাবে নেগেটিভ করেছেন সেটাও করতে পারবেন, যেমন শি ইউজড নট টু লাইভ, যেহেতু এখানে ইউজড হচ্ছে মডেল ভার্ব, সে কারণে এখানে কি করতে পারবেন, ইউজড নট টু লাইভ। হ্যাঁ প্রিন্সিপাল ভার্ব হয়ে যায়, কিন্তু এইভাবে এটা কি প্রচলিত, এভাবে আপনি করতে পারেন। এখন এভাবেও করতে পারবেন, আপনি দুইটা ওয়েতে আপনি করতে পারেন। প্রিন্সিপাল ভার্বের না নিয়ে আপনি কি করবেন, ইউজডকে এই যে এই রকম ইউজডের পর নট বসিয়ে দিয়ে শি ইউজড নট টু স্মোক, শি ইউজড নট টু স্মোক, এটাও আপনি করতে পারবেন, ঠিক আছে? এটাকে ভেরি ফর্মাল বলা হয়, অনেক ফর্মাল। বুঝতে পেরেছেন? ফর্মাল, অনেক ফর্মাল ইংলিশ, মানে অনেক পুরাতন ইংলিশে এটাকে রেখেছে, বাট বর্তমানে একটু মডার্ন ইংলিশে আপডেট এটাকে কি করা হচ্ছে, ইউজডকে আপনার এভাবে ডিডন্ট ইউজ টু স্মোক এভাবে নেগেটিভ করে, মানে ডিডন্ট বলে নেগেটিভ করা হচ্ছে। বুঝতে পেরেছেন? ডিডন্ট বলে নেগেটিভ করা হচ্ছে, এবং অবশ্যই এখানে ইউজ টু একসাথে থাকতে হবে। ইউজ টু মিলেই কিন্তু অভ্যস্ততা প্রকাশ হয়, মানে কোনো কাজের অভ্যস্ততা প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে? সো বোথ আর কারেক্ট, এটাও কারেক্ট, দুইটা ওয়েই কারেক্ট। তবে এটাকে মডার্ন ইংলিশে এটাকে বেশি সাপোর্ট করে, এটা হচ্ছে ভেরি ফর্মাল ইংলিশ, যেটা আপনার খুবই ভদ্র সমাজে চলে আর কি, এটা এই। ওকে, গ্যাট ইউজ টু এবং কি বি ইউজ টুর উদাহরণ চেয়েছেন, আমি কিন্তু উদাহরণ দিয়েছি ভাই, মুখে উদাহরণ বলেছি অনেকগুলো। খেয়াল করেন, আপনি যদি বলেন গ্যাট ইউজ টু, আই ওয়ান্ট টু গ্যাট ইউজ টু স্মোকিং, আই ওয়ান্ট টু গ্যাট ইউজ টু স্মোকিং মানে কি, আমি স্মোকিংয়ে অভ্যস্ত হতে চাই। আই ওয়ান্ট টু গ্যাট ইউজ টু স্মোকিং এটা। আর আপনি যদি বলেন আই এম ইউজ টু স্মোকিং, এর মানে হচ্ছে কি, আই এম ইউজ টু স্মোকিং, যেটা বি ভার্ব দিয়ে যদি বলেন আই এম ইউজ টু স্মোকিং, এর মানে হচ্ছে কি আমি স্মোকিংয়ে অভ্যস্ত, মানে অভ্যস্ত হয়ে গেছি। আই এম স্মোকিং, সরি আই এম ইউজ টু স্মোকিং মানে কি আমি অলরেডি অভ্যস্ত। আই এম ইউজ টু স্মোকিং, আমি ধূমপানে অভ্যস্ত, এটার বাংলা। আর এটার বাংলা কি, যদি বলেন আই
গ্যাট ইউজ টু স্মোকিং এর মানে হচ্ছে আমি স্মোকিংয়ে অভ্যস্ত হই, অভ্যস্ত হচ্ছি, মানে এটা হওয়ার সেন্সে চলমান একটা প্রসেসে এটাকে আপনি কি করবেন বলবেন। বা আই ওয়ান্ট টু গ্যাট ইউজ টু স্মোকিং এর মানে কি আমি স্মোকিংয়ে অভ্যস্ত হতে চাই। আই ওয়ান্ট টু গ্যাট ইউজ টু স্মোকিং, এভাবে অনুবাদটা আপনি করবেন। পিডিএফে এগুলোর অনেকগুলো উদাহরণ সহ অনেকগুলো দৃষ্টিকোণ থেকে কনটেক্সট থেকে অনুবাদ করা আছে, দেখবেন অনুবাদগুলো দেখবেন, তাহলে আরও ক্লিয়ার হবে। উইমেন উড সে দ্য ডিপেন্ড অন দ্যার হাজব্যান্ড, সেন্টেন্সটা কি ঠিক আছে? উইমেন উড সে দে ডিপেন্ড অন দেয়ার হাজব্যান্ড। উমেন উড সে, নারীরা বলবে দে ডিপেন্ড অন দেয়ার হাজব্যান্ড। এটা কনটেক্সট অনুযায়ী ঠিক আছে। মনে করেন যে এই উডটা মানে হচ্ছে অনুমানগতভাবে, অনুমান করে না, মনে করেন ভবিষ্যতের দিকে বলবে, এরকম ক্ষেত্রে এটা ঠিক আছে। ও ভবিষ্যতের দিকে কেউ কথা বলতে চাচ্ছে সেই রকম ক্ষেত্রে ঠিক আছে। তো আমরা যে টপিক্সটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে ইউজ টু দিয়েও অভ্যস্ততা বোঝায়, আবার মাঝে মাঝে উড দিয়েও অভ্যস্ততা বোঝায়। তাহলে ইউজ টু এর পার্থক্য কি, ইউজ টু এবং উডের মধ্যে পার্থক্য কি, দুটার মধ্যে পার্থক্য কি খেয়াল করেন। ইউজ টু হচ্ছে আপনি ওই অভ্যস্ততা প্রকাশ করেন যেটা এখন আর করেন না, ঠিক আছে, এবং নিয়ম করে আপনি খুব নিয়ম করে এই অভ্যস্ততাটা পালন করেন। রোজ 3 দিন গ্যাপ দিয়ে কিংবা 2 দিন গ্যাপ দিয়ে খুব নিয়ম করে যে অভ্যস্ত ছিলেন আপনি কাজে অতীতে, সেটার ক্ষেত্রে আপনি ইউজ টু ব্যবহার করেন, যেটা এখন আর করেন না, বর্তমানে আর করেন না, ঠিক আছে, বর্তমানে কি ওই অভ্যাসটা আপনার আর নেই, সেই ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করি। তাহলে উড কি জন্য ব্যবহার করি দেখুন, এই ইউজ টু দিয়ে যদি আপনি একটা সেন্টেন্স লেখেন যে আই ইউজ টু গো টু মাই কলেজ, এর মানে হচ্ছে আমি স্কুলে যেতাম, এটাও তাম। আবার যদি বলেন যে আই উড গো টু স্কুল, এটাও তাম, আমি স্কুলে যেতাম। তাহলে এই দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি? খেয়াল করুন, আমি যদি একটা সেন্টেন্স লিখি যে আই ইউজড টু গো টু স্কুল, এটার মানেও আমি স্কুলে যেতাম। আবার আপনি যদি এটাকে এইভাবে লিখতেন আই উড গো টু স্কুল, এটার মানেও আমি স্কুলে যেতাম। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কি? এখানে ইউজ টু আর এখানে উড দিয়ে মূল পার্থক্যটা কি? তাহলে মূল পার্থক্যটা হচ্ছে ইউজ টু হচ্ছে অতীতে আপনি খুব নিয়ম করে একটা অভ্যাস করেছেন, হ্যাঁ, অভ্যস্ত ঘটনা বা কাজ এরকম। আর উডটা হচ্ছে তুলনামূলক নিয়ম করে বেশ সময় ধরে অভ্যস্ত হয়েছিলেন আপনি, ঠিক আছে, নিয়ম করে অনেক সময় ধরে আপনি যে অভ্যস্ত কাজটা করতেন সেটার ক্ষেত্রে ইউজ টু ব্যবহার করবেন। আর উড দিয়ে অভ্যস্ততা প্রকাশ করার জন্য ব্যবহার করবেন যেটা আপনার তুলনামূলকভাবে কিছুটা কম সময় ধরে, কিছুটা কম নিয়মিত, হ্যাঁ, কিছুটা কম এই রকম ক্ষেত্রে আপনি উড ব্যবহার করবেন। প্রথম পার্থক্য এটা, ঠিক আছে, শুধু এটাই পার্থক্য না, আরও পার্থক্য আছে। তারপর হচ্ছে ঘটনা, কাজ ও অবস্থা প্রকাশ করার ক্ষেত্রে আপনি ইউজ টু ব্যবহার করবেন, কিন্তু ঘটনা, কাজ প্রকাশে আর এই উড কখনোই অবস্থা প্রকাশে ব্যবহৃত হয় না। কি? অবস্থা প্রকাশে ব্যবহৃত হয় না, কিন্তু ইউজ টু সব ক্ষেত্রে ব্যবহৃত হয়। অবস্থা বলতে আমরা কি বুঝি? স্টেট আর কি, যেটাকে আমরা স্টেট বলি, স্টেট অবস্থা, স্টেট ভার্বগুলো দেখেছেন না, সেটার মতো আর কি, স্টেট ভার্ব। যেমন ধরেন স্টেটগুলো কি, যেমন ফিল করা, লাভ করা, আন্ডারস্ট্যান্ড করা, এগুলো হচ্ছে কি স্টেট ভার্ব। বসবাস করা, লিভ, এগুলো হচ্ছে স্টেট। ধরেন বললেন যে আমি বাংলাদেশে বাস করতাম, এই ক্ষেত্রে এই যে লাভ, আমি তাকে ভালোবাসতাম,
এই যে অভ্যস্ততা প্রকাশ করছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন না, সেক্ষেত্রে উড দিয়ে এগুলো লিখবেন না, লিখবেন কি দিয়ে, ইউজ টু দিয়ে। ঠিক আছে, আই ইউজ টু লাভ হার, আই ইউজ টু ফিল হার, আই ইউজ টু লিভ দেয়ার, আমি সেখানে বসবাস করতাম। এখানে ইউজ টু, এখানে অভ্যাসগত, এটা হচ্ছে কি আপনার অবস্থা প্রকাশে ব্যবহৃত হয়, বাট উডটা অবস্থা প্রকাশে ব্যবহৃত হয় না। ঠিক আছে, এটা একটা পার্থক্য, উডটা অভ্যস্ততা প্রকাশে ব্যবহৃত হয় না। আরেকটা পার্থক্য হচ্ছে যে বাক্যের শেষে যদি অতীত সময় উল্লেখ থাকে, দেখুন মানে একটু খুঁটিনাটি জানলে জানাইতে হয়, না জানলে এগুলো নিয়ে আলোচনা করারই প্রয়োজন পড়ে না। তবে দেখুন, অতীত সময় যদি কোনো সেন্টেন্সের শেষে থাকে, খুবই সূক্ষ্ম বিষয়টা দেখাচ্ছি আমি, জাস্ট এগুলো এত ভালো করে শিখতে হবে এরকম না, জাস্ট মনে রাখবেন, অতীত সময় যদি সেন্টেন্সের শেষে থাকে, অতীত সময় জ্ঞাপক কোনো ফ্রেজ যদি সেন্টেন্সের শেষে থাকে, সেক্ষেত্রে আপনি ইউজ টু ব্যবহার করবেন, অভ্যস্ত কাজ, সেক্ষেত্রে ইউজ টু। অতীত সময় যদি সেন্টেন্সের শুরুতে থাকে, শুরুতে, সেক্ষেত্রে আপনি উড ব্যবহার করবেন। আর বাক্যের প্রথমেই সময় উল্লেখ থাকলে পরে উড বসাবেন, এই আর কি ব্যাপারটা। এটা আপনি যখন দেখবেন সেন্টেন্সে, তখন এটা ফলো করা হয়, খুব একটা স্ট্রিক্ট কোনো রুলস এরকম না, আপনি এটা দেখেন, এটা সচরাচর এটা হয় আর কি, অর্থাৎ শুরুতে যখন আপনার সেন্টেন্সে এইরকম থাকে আর কি, সময় জ্ঞাপক ক্লজ যদি আপনার সেন্টেন্সের শেষে থাকে, যেমন ধরেন বললাম, আই ইউজড টু ওয়াচ কার্টুন, আমি কার্টুন দেখতাম, আই ইউজ টু ওয়াচ কার্টুনস when I was child। সময়জ্ঞাপক ক্লজ কোনটা, এটা when I was child। সময়জ্ঞাপক ক্লজ যদি সেন্টেন্সের শেষে থাকে, তাহলে এখানে আপনি ইউজ টু ব্যবহার করবেন। এখন সময়জ্ঞাপক প্রশ্ন যদি পূর্বে চলে আসে, ধরেন এই সেন্টেন্সটা যদি আপনি পূর্বে লিখতেন, ধরেন এই when যুক্ত যে ক্লজটা আছে সেটাকে যদি সামনে লিখতেন, when I was child, যখন আমি শিশু ছিলাম, আই এখানে ইউজ টু লিখতে পারেন, এখানে লিখবেন কি, উড, আই উড ওয়াচ কার্টুনস। এটা হচ্ছে মানে পার্থক্য আর কি, এই পার্থক্যটা ফলো করা হয়। তবে মজার ব্যাপার হচ্ছে যে আপনি চাইলে উডটাকে বিধে দিতে পারেন। অতীত অভ্যস্ত কাজের ক্ষেত্রে আপনি কি ব্যবহার করতে পারেন, এই উডের ব্যবহার যেহেতু এখানে সীমাবদ্ধতা আছে অভ্যাসগত কাজের ক্ষেত্রে, তার মানে আপনি উডটাকে অভ্যস্ত কাজের সময় কোনো একটা জিনিসে আপনি অভ্যস্ত ছিলেন, সেক্ষেত্রে ইউজ টু ব্যবহার করাটাই কি বেটার। যদি ব্যবহার করেন তাহলে এই পার্থক্যগুলো একটু খেয়াল করবেন, মাথায় রাখবেন যে আমি উড দিয়েও অভ্যস্ত কাজ প্রকাশ করতে পারি, কিন্তু ইউজ টু বেটার। ঠিক আছে, ইউজ টু বেটার অপশন, এটা মনে রাখবেন। ঠিক আছে, এখন খুবই মজার বিষয় হচ্ছে এই উডের অনেক ব্যবহার আছে। আমরা এইমাত্র একটা ব্যবহার দেখলাম, সেটা হচ্ছে কি উড প্লাস ভার্ব ওয়ান। একটা ব্যবহার হচ্ছে কি অভ্যস্ততা প্রকাশ, এবং শেষে তাম, শেষে কি থাকে, তাম, শব্দটা কি তাম। এখন উড প্লাস ভার্ব ওয়ান দিয়ে তাম, এটা অভ্যস্ত হইল। ঠিক আছে, আমরা এইমাত্র যেটা আলোচনা করলাম সেটা ছিল কি অভ্যস্ত কাজ। এখন আমরা এই উড প্লাস ভার্ব ওয়ান দিয়ে অনেক কিছু বোঝায়, সেগুলো আমরা শিখব। তো প্রথমত এটা অভ্যস্ত কাজ ছিল, গেল। এরপর যেটা হতে পারে যে এই উড প্লাস ভার্ব ওয়ান অনুবাদ তাম, কিন্তু বুঝাবে অন্য কিছু, বুঝাবে কি অন্য কিছু। যেমন ধরেন বললাম, এই তাম আমরা এই সেন্স থেকেও ব্যবহার করি। যেমন ধরেন অতীতে, এটা কি অতীতে চলে গেলাম আমরা, দেখুন এটা কিন্তু অতীত, প্রথমত তাম, দেখুন এই তামের ব্যাপারটা একটু খোলাসা করবো আজকের ক্লাসটা। এখানে এই তামের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। উড প্লাস ভার্ব ওয়ান দিয়ে অনেক তাম হবে, যেমন উড প্লাস ভার্ব ওয়ান তাম, এটা হচ্ছে কি যে অতীতে অভ্যস্ত কাজ আপনি করতেন না আগে, যেমন আমি সাঁতার কাটতাম, আমি স্কুলে যেতাম, অতীতে অভ্যস্ত কাজ।
যেটা এইমাত্র ইউজ টু দিয়ে আপনি রিপ্লেস করতে পারবেন, ওই কাজটাকে আমরা উড প্লাস ভার্ব ওয়ান দিয়ে লিখে থাকি। যেমন আমি সাঁতার কাটতাম, আমি স্কুলে যেতাম, এগুলো আপনি ইউজ টু দিয়ে লিখতে পারবেন, আবার উড প্লাস ভার্ব ওয়ান দিয়েও লিখতে পারবেন। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন সেম কাজ তাম, কিন্তু এটা আপনার বর্তমানে মনে করেন যে আপনি একটা জিনিস আফসুস করতেছেন, বর্তমানে আফসুস করতেছেন, এরকম ক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করি না? যেমন ধরেন বললাম যে আমি যদি ধনী হতাম তাহলে তোমাকে সাহায্য করতাম। দেখুন, আমি যদি ধনী হতাম আজকে তোমাকে সাহায্য করতাম, তার মানে এই তামও কিন্তু এখন এই উড প্লাস ভার্ব ওয়ান দিয়ে লিখতে হবে। তাহলে এই তামটা কিন্তু অতীত অভ্যাস না, এটা হচ্ছে বর্তমানে আফসোস, আক্ষেপ। আমি যদি ধনী হতাম তাহলে তোমাকে সাহায্য করতাম, এটা বর্তমানের। এখন আরেকটা এরকম আফসোস আছে, সেটা হচ্ছে অতীতের। অতীত আফসোস কোনটা? সেখানেও আপনার অনুবাদ হবে তাম, সেখানেও অনুবাদ কী হবে? সেখানেও অনুবাদ হবে তাম। কেমন? যেমন ধরেন বললাম ওই দিন, ধরেন আমি একটা উদাহরণ দিলাম, সাজাচ্ছি যে ওই দিন হোটেলে, বা ছোটকালে, ওই দিন হোটেলে, অতীতের দিকে চলে যাচ্ছি, অথবা ছোটকালে। আমরা অনেক সময় বলি না যে আমি ছোটকালে যদি বুঝতাম তাহলে আমি আমার লাইফটাকে অন্যভাবে সাজাতাম। তাহলে দেখুন এটা অতীতের আফসোস। আমি যদি তখন বুঝতাম তাহলে আমি যদি এটা বুঝতাম তাহলে আমি আমার লাইফটাকে অন্যভাবে সাজাতাম। সো এই ব্যাপারটা হচ্ছে অতীতের আফসোস, এটাও কিন্তু তাম। এটাও কিন্তু তাম, এটাও কিন্তু তাম, এটাও কিন্তু তাম। তাহলে আমরা এখানে তিনটা তাম দেখালাম, তিনটা কনটেক্সটের। আমি আবারও দেখাই, এটাও একটা তাম, এটাও তাম, এটাও তাম। এই তিনটা তামের মধ্যে পার্থক্য দেখুন, আমরা সেন্টেন্স লিখি তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। তাহলে অতীতে আপনি অভ্যস্ত ছিলেন, সেই ক্ষেত্রে যেমন আই উড সুইম, আই উড সুইম ইন দ্য পন্ড। এটা হচ্ছে কি যে আমি অতীতে সাঁতার কাটতাম। আমি অতীতে সাঁতার কাটতাম, এই কাটাটা অতীতে একটা অভ্যস্ত কাটা, ঠিক আছে। এরপর আমরা বর্তমানে আফসোসের যেটা তাম বলি, যেমন দেখুন আমরা বলি যে আমি যদি তুমি হতাম, আমরা এরকম বলি না, আফসোস করি না বর্তমানে। আমি যদি তুমি হতাম বা আমি যদি তোমার জায়গায় থাকতাম, হ্যাঁ, তাহলে আমি কাজটা করতাম, আমি এই কাজটা করতাম। এটা বর্তমানে বলতেছি, ঠিক এই মুহূর্তে আমি এই কাজটা করতাম। তাহলে দেখুন এখানেও কিন্তু একটা তাম আছে, এটা কিন্তু অভ্যস্ততা বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে ঠিক এই মুহূর্তে আপনি কোনো একটা আক্ষেপ প্রকাশ করছেন। তো সেক্ষেত্রে আমরা বলি কি, ইফ আই ওয়ার ইউ আই উড ডু দ্য ওয়ার্ক। এই ক্ষেত্রে স্ট্রাকচারও কিন্তু আই উড ডু দ্য ওয়ার্ক, এই ক্ষেত্রেও কিন্তু উডের ব্যবহার আছে। দেখুন আই উড ডু দ্য ওয়ার্ক, তার মানে এটা কিন্তু অতীত অভ্যস্ততা বোঝাচ্ছে না, এটা হচ্ছে বর্তমানের আক্ষেপ। এরপর আমরা দেখুন আসি অতীতের আক্ষেপে আসি। দেখুন অতীতের আক্ষেপে চলে আসছি। এটা হচ্ছে কি যে তুমি যদি আমাকে ওই দিন সুযোগ দিলে, ধরেন একটা উদাহরণ, তুমি যদি আমাকে ওই দিন সুযোগ দিতে তাহলে আমি কাজটি করতাম, এটাও কিন্তু তাম। দেখুন আমরা অতীতকালে মনে করেন 10 বছর আগে, 20 বছর আগে আপনার বন্ধুকে আপনি বলতেছেন যে তুই যদি আমাকে এই সুযোগটা দিতি তাহলে আমি সেই কাজটা করতাম।
অতীতে অনেক আগের কথা, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি কি ইফ ইউ হ্যাড গিভেন মি দি চান্স, যদি তুমি আমাকে সুযোগটা দিতে, আই উড হ্যাভ, এক্ষেত্রে অতীতের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার ফলো করি, আই উড হ্যাভ ডান দি ওয়ার্ক, আমি এই কাজটি করতাম। এটার অনুবাদও শেষে তাম, কিন্তু এই তামের মধ্যে পার্থক্য আছে। এই অনুবাদ এই স্ট্রাকচার দিয়ে বুঝতে হবে যে এটা অতীতের আক্ষেপ, এই স্ট্রাকচার দিয়ে বুঝতে হবে এটা বর্তমানের আক্ষেপ, আর নর্মাল যে স্ট্রাকচারটা আমরা দেখিয়েছি এটা দিয়ে আপনাকে বুঝতে হবে যে এটা আসলে অতীতের অভ্যাস। আমরা এখানে 3টা তাম আপনাদের সাথে দেখিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন আমরা নতুন একটা কনটেক্সটের সাথে যাচ্ছি, সেটা হচ্ছে কি যে ধরেন আপনি একটা কথা বললেন যে আই উইল বাই আ পেন, আমি একটা কলম কিনবো। এটা আপনি ভেবেছেন আপনি একটা কলম কিনবেন। এখন এটা যদি অতীত হয়ে যায়, এই কথাটা যদি আপনার অতীত হয়ে যায়, তাহলে এই কথাটা আপনি বর্তমানে মনে করেন, এখন বর্তমানে বলছেন আমি একটা কলম কিনবো, কিন্তু কথাটা যদি অতীত হয়ে যায়, ধরেন এটা আমরা এখন বর্তমান হচ্ছে এটা, আর এটা আপনার অতীত হয়ে গেছে। এখন আপনি যদি বলেন যে আই থট, তার মানে কি আপনি ভেবেছিলেন কবে, এটা আগে না, সেজন্য এখানে পাস্ট ফর্ম দিয়েছেন, আই থট, আমি ভেবেছিলাম। মনে করেন এটা যেদিন ভেবেছিলেন সেদিন বলেছিলেন আই উইল বাই আ পেন, কিন্তু এটা অতীত হয়ে গেছে। এখন আপনি অতীতের কথাটা যদি রিপিট করেন, সেক্ষেত্রে বলবেন কি আই থট, আই, এই উইল হয়ে যাবে এখন কি আই উড বাই আ পেন। এই ব্যাপারটা দেখুন, জাস্ট এখানে আই উড বাই এ পেন, এটা অতীতের কথা, এখন যখন রিপিট করছেন, মনে করছেন, স্মরণ করছেন, তখন এই উইল হয়ে যাবে উড। আই থট আই উড বাই এ পেন, আমি ভেবেছিলাম আমি একটা কলম কিনবো। এই ক্ষেত্রে এই উড বাইয়ের অনুবাদ ব বা বের মতোই হবে, তবে বুঝতে হবে যে এটা আসলে আমি আগে বলেছিলাম, এখন না। আই থট আই উড বাই আ পেন, আমি একটা কলম কিনবো, আমি ভেবেছিলাম আমি একটা কলম কিনবো। কিন্তু আপনি কলম কিনবেন এটা আপনি উইল দিয়েই বলেছিলেন, তখন বর্তমান ছিল, তখন আপনি উইল দিয়েই বলেছিলেন, বাট এটা অতীত হয়ে গেছে। তখন যদি আপনি রিপিট করেন কথাটা, তখন আপনাকে কি করতে হবে, এখানে উড ব্যবহার করতে হবে। এটারও একটা উডের ব্যবহার আছে, ঠিক আছে? সো এই উডের বাহারি ব্যবহার আমি আপনাকে দেখালাম। এরপর উডের আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অনুমান করার ক্ষেত্রে, অনুমান বা বিশেষজ্ঞদের মতামত প্রকাশ করার ক্ষেত্রে আমরা উড ব্যবহার করে থাকি। যেমন দেখুন, আমরা কখনো কখনো ভবিষ্যতের অনুমান আমরা এভাবে প্রকাশ করি, দি এক্সপার্টস সে বা বিলিভ, সেইজ দ্যাট, বলেছে যে করোনা ভাইরাস উড কিল, করোনা উড কিল। এখানে উড কিল বললাম কেন? কারণ আমরা এটা বুঝাচ্ছি, ভবিষ্যতের দিকে অনুমান করছি যে করোনা ভাইরাস উড কিল, মেরে ফেলতে পারে অ্যাবাউট 20 মিলিয়নস পিপল। করোনা ভাইরাস উড কিল অ্যাবাউট 20 মিলিয়নস পিপল, অর্থাৎ 20 মিলিয়নের চেয়ে মানুষ কি করতে পারে, করোনা ভাইরাস মেরে ফেলতে পারে। এই ক্ষেত্রে উডের ব্যবহার আছে ভবিষ্যতের দিকে যখন অনুমান প্রকাশ করা হয়, সেক্ষেত্রে আমরা উড প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করে থাকি। সো উডের আমরা অনেকগুলো ব্যবহার আপনাদের কাছে শেয়ার করেছি, আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। খুবই ডিটেলসে চলে গেছি আমরা। তাছাড়া উডের কিছু ফিক্সড এক্সপ্রেশন আছে, যেটা আপনি ইংলিশে দেখবেন, আমরা পিডিএফ থেকে আপনাদেরকে দেখাই। দেখুন, ইংলিশে কিছু উড দিয়ে এক্সপ্রেশন আছে যেগুলো আমরা সচরাচর দেখি। যেমন দেখুন, উড ইউ প্লিজ ভার্ব ওয়ান, উড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর, উড ইউ প্লিজ ক্লোজ দি ডোর, তুমি কি দরজাটা বন্ধ করবেন। উড ইউ প্লিজ হেল্প মি, এটা একটা স্ট্রাকচার। উড ইউ মাইন্ড প্লাস ভার্বের আইএনজি, এটা একটা স্ট্রাকচার। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, এগুলো হচ্ছে আপনার স্পোকেন ইংলিশে স্ট্রাকচারগুলো ব্যবহার হয়। উড ইউ লাইক সামথিং,
উড ইউ লাইক টু ডু সামথিং, উড ইউ লাইক অ্যানাদার ড্রিঙ্ক, তোমার কি আরেকটা ড্রিঙ্ক লাগবে, উড ইউ লাইক টু কাম টুমরো, তুমি কি আসতে চাও আগামীকাল। ভদ্রভাবে নিজের চাওয়া বা পছন্দ বোঝানোর ক্ষেত্রে আমরা আই উড লাইক ব্যবহার করি। তো আমরা কোনো কিছু যখন ফর্মালি আমরা কোনো কিছু চাই, পছন্দ বুঝাই, সেক্ষেত্রে আই উড লাইক এই এক্সপ্রেশনটা ব্যবহার করি। আই উড লাইক দ্যাট ওয়ান, আই উড লাইক দ্যাট ওয়ান মানে আমি ওটা চাই, ঠিক আছে। এরকম আই উড লাইক, আই উড রাদার, তারপর আই উড থিঙ্ক, এগুলো দেখুন এগুলো আপনার গ্রামারের ভিতর মানে গ্রামাটিক্যাল খুব জটিল অ্যানালাইসিস এরকম না, যে কারণে আমি বেশি একটা সময় দিচ্ছি না, তারপরও আপনাদের সময় নিয়ে ক্লাসগুলো বুঝাচ্ছি, যেগুলো পিডিএফ থেকে পড়লে খুব সহজে আপনি বুঝে যাবেন, ঠিক আছে। উডের ব্যবহার, শুডের ব্যবহার, এগুলো খুবই বেশি ডিটেলস, ঠিক আছে। বেশি ডিটেলস পড়াতে গেলে আপনাদের আগ্রহ কমে যাবে, সে কারণে আমি চাচ্ছি মেইন যে ক্লাসগুলো আছে আমাদের সেই ক্লাসগুলোতে চলে যেতে। তো দেখুন এই ব্যাপারগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আমরা উডের ব্যবহার বা টোটালি মডেল ভার্বের উপর আমরা এতদিন যে ক্লাসগুলো করেছি, মডেল ভার্বের উপর এতগুলো ক্লাস নেওয়ার কোনো মানে নাই, বা কেউ কোনো কোর্সে আপনাকে মডেল ভার্বের উপরে 2-3টা ক্লাস রাখে না, ঠিক আছে। তারপর আমি রেখেছি যাতে ব্যাপারগুলো আপনি সত্যি সত্যি বুঝেন, অনুভব করেন, ঠিক আছে। তো আজকে আমরা যে ব্যাপারটা আলোচনা করেছি সেটা হচ্ছে 2-এর আই ক্লাস করেছি এবং 2-এর যে ক্লাস করেছি। দেখুন মডেল ভার্বের উপর আমি 4 থেকে 5টা ক্লাস রেখেছি, আরও ক্লাস আছে, ঠিক আছে। সো এটা আসলে খুবই বোরিং একটা টপিকস, ব্যতিক্রম এটা সেটা, হ্যাঁ এটা সেটা উল্টা পাল্টা কিছু রুলস রেগুলেশন, ব্যতিক্রম মানে ফিল করানো, উডের যে অনেকগুলো ব্যবহার আছে এই ব্যবহারটা আপনার মানে এগুলো না শেখাই বা কয়জন, বা এগুলো মনে করে যে এগুলো সব একই জিনিস, এগুলো বুঝবে কি, মানে পার্থক্যের কি আছে বা পার্থক্য করার কি আছে, সবাই একই মনে করে। তো উডের স্ট্রাকচারগুলো দেখালাম যে উডকে আপনি কয়েকভাবে ব্যবহার করতে পারবেন, এবং টোটালি ফার্স্ট টু লাস্ট মডেল ভার্বের যে ক্লাসগুলো আমরা করেছি সেখানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে প্রত্যেকটা মডেলের একটা মানে স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, স্বতন্ত্র একটা পার্থক্য আছে। আশা করি বুঝতে পেরেছেন যতটুকু আমি বোঝানোর চেষ্টা করেছি। তারপর আমাদের কিন্তু একটা অতিরিক্ত পিডিএফ ফাইল আছে, পিডিএফ ফাইলে কিন্তু আরও সুন্দর করে গুছানো আছে অনুবাদ উদাহরণ সহ। আপনারা একটু চেষ্টা করবেন, যদি চেষ্টা না করেন পিডিএফ না খোলেন তাহলে বুঝবেন না, ঠিক আছে। তাহলে ওই সবার মতো কমন মনে করবেন এগুলো তো আছেই, মডেল ভার্ব নিয়ে এত ক্লাস করার দরকার পড়ে বা এত মডেল ভার্ব পড়ে কী হবে, এগুলো তো পরীক্ষা আসবে না, ঠিক আছে। এই ধরনের কনসেপ্ট না রেখে আপনি জাস্ট ফিল করার জন্য, ইংলিশটাকে ফিল করার জন্য পিডিএফটা ডাউনলোড করে বাকি ক্লাসগুলো ভালো করে একটু পড়বেন, ঠিক আছে। সো আজকে এই পর্যন্ত থাকছে। আমরা চাচ্ছি দ্রুত নন ফাইনাইট সেন্সে প্রবেশ করতে। আমরা কিন্তু এখনও ফাইনাইট সেন্সে আছি, ফাইনাইট সেন্সে মডেল ভার্ব নিয়ে ক্লাস করাচ্ছি। ওকে, আজকে এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে। এনি খাতুন বলেছেন অনেক ক্লিয়ার হয়েছে, মডেল ভার্বের আগে এভাবে শিখিনি ভাইয়া। ওকে থ্যাঙ্কস। ওকে দেখুন এই ব্যাপারগুলো একটু ভালো করে পড়েন, এগুলোর উপর ক্লাস না নিলেও আপনারা কেউ আমাকে বলতেন না যে এগুলোর উপর ক্লাস নেই কেন। তারপর এগুলোর উপর ক্লাস রেখেছি, দেখুন 4-5টা ক্লাস অলরেডি রেখেছি এবং পিডিএফ ফাইল করেছি, গুছানো আছে। এগুলো একটু পড়েন, যারা সত্যিকার অর্থে শিখতে চাচ্ছেন শিখতে পারবেন। ওকে, সো ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।